স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হতে চাই তোমার ছাইয়া আর তুমি বানিয়ে দিলে আমার ভাইয়া। ইটস নট ফেয়ার। ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ইফতি। শূন্য দৃষ্টি তার দূর আকাশের থালার মতো গোলাকার চাঁদের দিকে। ইফতির মনটা বিকেল থেকেই আজ কিছুটা বিষণ্ণ। তার কারণটা কি শাওন আর অপরূপাকে একসাথে কথা বলতে দেখে ফেলা? বোধ হচ্ছে না তার, তবে ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখার পর থেকেই কেমন অস্থির লাগছে নিজের কাছে। ক্লাসে ট্যুরের বিষয়টা জানাতেও সে যায়নি, ইনিয়ে বিনিয়ে ভার্সিটি থেকে চলে এসেছে সে। আজকে আড্ডা দিতেও যায়নি। শাওনকে খুব ভালো করেই চেনে ইফতি। ওকে দেখেই বোঝা যায় যে সে অপরূপার বিষয়টা নিয়ে বেশ পসেসিভ। চোখ বন্ধ করে ভাবতে থাকে ইফতি। মুহূর্তেই চোখের সামনে দৃশ্যমান হয় প্রায় 2.5 বছর আগের এক অনাকাঙ্ক্ষিত রমণীর সাথে সাক্ষাৎ হওয়ার দৃশ্য। স্বপ্নপুর গ্রামের জমিদার ছিলেন ইশতিয়াক সাহেবের দাদা দেওয়ান মহিবার সরফরাজ, যাকে দেখার ভাগ্য ইফতির হয়নি। ইফতি জন্ম নেওয়ার অনেক আগেই তিনি গত হয়েছেন। নিজ গ্রামে তেমন আসা যাওয়া ছিল না ইফতিদের। গ্রামে অবস্থিত তাদের বিশাল জমিদার বাড়িটা ভৃত্যদের দ্বারা সবসময় পরিচর্যা করা হয়। বছরে একবার ইশতিয়াক সাহেব গ্রামে যান তার পিতার কবর জিয়ারত করতে, এবং খুব বড় করেই মিলাদের আয়োজন করেন তখন। সেবার ইফতিও গিয়েছিল তার বাবার সাথে গ্রামে। সময়টা ছিল তখন শীতের মাঝ বরাবর। মিলাদ শেষ করে তারা শহরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। গ্রামের আবহাওয়াতে অভ্যস্ত না থাকায় 2 দিনেই অসুস্থ হয়ে গিয়েছিল ইফতি। ছেলের এই বেহাল দশা দেখে ভোরেই রওনা হতে চেয়েছিল ইশতিয়াক সাহেব, কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল না। ড্রাইভার এসে খবর দিল যে তাদের গাড়ি খারাপ হয়ে গেছে। ঠিক হতে হতে বিকাল হবে, তাই গ্রামের ভোরের আবহাওয়া উপভোগ করতে বেরিয়েছিল ইফতি। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছিল সে। রাস্তার দুই পাশে সারি সারি খেজুর গাছ, রস সংরক্ষণ করার জন্য তাতে বেঁধে রাখা মাটির কলস। রাস্তায় বিচরণ করা সবুজ ঘাসের উপর জমেছিল বিন্দু বিন্দু শিশির কণা। এ যেন এক ভোরের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। আর একটু সামনে এগিয়ে গিয়ে একটা চায়ের দোকানের সামনে থামলো ইফতি। থমকালো তার দৃষ্টিজোড়া। স্থির হলো তার সামনে বসে থাকা এক কিশোরীর পানে। একটু আগে দেখা ভোরের সকল সৌন্দর্য যেন ফিকে মনে হলো তার এই রমণীর কাছে, যে খুব আয়েশ করে মাটির ভারে চুমুক বসাচ্ছে। গোলাপি রঙের একটি সালোয়ার কামিজ, তার উপরে উলের তৈরি একটা সোয়েটার, ওড়না দ্বারা তার মাথা থেকে গলা অবধি ঢেকে রাখা। কিছুক্ষণ এক মনে পর্যবেক্ষণ করল সে। হুঁশ ফেরে তখন, যখন মেয়েটি তার পাশ কাটিয়ে চলে গেল। অনেক খোঁজার পরও আর দেখা মিলল না তার। সেবার গ্রাম থেকে শহরে ফিরে এসেছিল ইফতি, কিন্তু তার মনটা রেখে এসেছিল সেই ভোরের সকালের এক স্নিগ্ধ প্রজাপতির নিকট। তারপর আরও 2বার গ্রামে গিয়েছিল সে, কিন্তু বরাবরই তাকে হতাশ হয়ে ফিরতে হয়েছে। দেখা মেলেনি সেই কাঙ্ক্ষিত রমণীর। এর মধ্যেই গত হয়েছে দীর্ঘ 2.5 বছর। প্রায় ভুলেই গিয়েছিল সে। সেদিন হুট করেই আবারও দেখা হয়ে গিয়েছিল সেই রমণীর সাথে, এক ঘোর অমানিসায়। প্রথমে ঠিক চিনতে পারেনি সে, কিন্তু বাসায় আসার পরপরই মস্তিষ্ক সচল হয়েছিল। হ্যাঁ, অপরূপাই সেই রমণী। কিন্তু দেখা হওয়ার পর থেকে তাদের কোনো ভালো কথা হয়নি। যা হয়েছে তাকে এক প্রকার ঝগড়াঝাটিই বলা যায়। চোখ খুলল ইফতি, আবারও দৃষ্টি নিক্ষেপ করলো দূর আকাশে। জ্যোৎস্না বিলাস করতে খুব পছন্দ করে ইফতি, তাই সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে চাঁদের স্নিগ্ধ আলোয় অভিভূত হলো ইফতি। তার মনে হচ্ছে চারিদিকে অন্ধকারের মধ্যে স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে চলেছে। সারা আকাশ জুড়ে কেবল মিটমিট করে চলছে তাদের সাথে তারারা। ধীরে ধীরে যেন বাড়ছে এই মায়াবী রাতের সৌন্দর্য। পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকায় ইফতি। সিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো। রাত 10টার থেকে বেশি হবে বোধহয়। 7 বছরের এই পুচকি ছেলে এত রাতে এখানে কি করছে, তা আবার একা একা? নিজের কৌতূহল মেটাতে প্রশ্ন করলো ইফতি। হে ফরেনার বয়, তুমি এত রাতে এখানে কি করছো? ভয় পাওনি একা একা আসতে? সিফাত তার চশমাটা উপরে ঠেলে দিল। ছোটবেলা থেকেই তার চোখের সমস্যা, তাই চশমা ব্যবহার করতে হয় তার। ঘুম আসছিল না, তাই মায়ের পাশ থেকে উঠে একা একা হাঁটছিল। ছাদের দরজা খোলা দেখে এখানে এগিয়ে এসেছিল। গ্রামের ছেলে হওয়ার দরুন খুব একটা ভয়ভীতি কাজ করে না তার মাঝে। ইফতিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, কিন্তু ইফতি খেয়াল করেনি। সিফাত কিছু না বলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ইফতির দিকে।
তা দেখে ইফতি আবার জিজ্ঞাসা করলো, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এত পুচকে ছেলে একা একা ছাদে চলে এসেছো। যদি আমি এখানে না থাকতাম তাহলে? চলে যেতাম এখান থেকে, ঘুম আসছিল না আমার, তাই এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আপনিও তো দাঁড়িয়ে আছেন, আপনার ভয় করছে না? আমি তো তোমার থেকে অনেক বড়, তাই ভয় পাই না। কিন্তু তোমার ঘুম না আসলে আর কখনো এত রাতে এখানে আসবা না, মনে থাকবে? শিফাত বাধ্য ছেলের মতো ঘাড় কাত করলো একপাশে। ইফতি তা দেখে মুচকি হেসে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিল। এই বাচ্চাটিকে তার অনেক ভালো লাগে, খুব আদুরে কি না। এখন নিচে চলো, আজকে আমার সাথে ঘুমাবে? আচ্ছা। শিফাত একবার ইফতির দিকে তাকালো, তার এখন মায়ের সাথে ঘুমাতে ইচ্ছা করছে না একদম। তাই বলল। ইফতি শিফাতকে কোলে তুলে নিল, তারপর ছাদ থেকে নেমে গেল। যদিও তার এখন ঘুম আসবে না, কিন্তু শিফাতকে নিয়ে এত রাতে ছাদে থাকা ঠিক হবে না, তাই নিচে নেমে গেল। অনেকক্ষণ ধরে বই হাতে বসে আছে অপরূপা, কিন্তু পড়ায় মনোনিবেশ করতে পারছে না। তার অবশ্য কারণও আছে। আজ 9 ডিসেম্বর, অপরূপার একমাত্র ভাতিজা তাইওয়ানের জন্মদিন, কিন্তু সে যেতে পারবে না। প্রতিবারের মতো এবারেও ভিডিও কলে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিয়েছে। কল কাটার পর থেকেই মনটা বিষণ্ণ হয়ে রয়েছে, তাই বই নিয়ে পড়তে বসেছিল। ভেবেছিল পড়তে বসলে হয়তো আর এসব চিন্তা মাথায় আসবে না, কিন্তু না, কিছুতেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। চোখ দুটো জ্বালা করছে, চোখের কোণে চিকচিক করছে অশ্রুকণাগুলো, যেন পলক ঝাপটালেই বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়বে। আজ দুইটা বছর ধরে নিজের গ্রামে পা রাখে না অপরূপা। যেই গ্রামে বেড়ে উঠেছে সে, কাটিয়েছে শৈশব কৈশোরের সোনালী মুহূর্ত, সে গ্রামে আজ ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছে না। শুধু যে তার মায়ের কারণে গ্রামে যায় না তা না, আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে তানজিলের স্ত্রী। তার মায়ের মৃত্যুর পর থেকেই অপরূপা খেয়াল করেছিল তার ভাবি আর আগের মতো নেই, একটু একটু করে পাল্টে যাচ্ছে। অপরূপার সাথেও তেমন কথা বলতো না, কেমন যেন থম মেরে থাকতো সব সময়। যেচে পড়ে কথা বলতে গেলেও হু হাতেই তিনি সীমাবদ্ধ থাকতেন। তেমনই একদিন রাতের বেলা তাইওয়ানকে কোলে নিয়ে নিজের রুমে বসে গল্প করছিল অপরূপা। অপরূপা এটা সেটা বলে আর তাইওয়ানও খিলখিল করে হেসে ওঠে। এর মধ্যেই তাইওয়ান ঘুমিয়ে পড়ে, তাকে তার মায়ের কাছে দিয়ে আসার জন্যই রুম থেকে বের হয় অপরূপা। ভাই ভাবির রুমের দরজার কাছে যেতেই শুনতে পায় তার ভাবির কথা। তানজিলকে বলছে যেন কোনো ভালো পাত্র পেলে অপরূপাকে বিয়ে দিয়ে দেন। বয়স তো 16 বছর হয়েই গেছে, কদিন পর এসএসসি দেবে। গ্রামে 16 বছর মানেই সে বিয়ের উপযোগী। তারও তো 16 বছর বয়সেই বিয়ে হয়েছে, কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে তানজিল সোজা না করে দেয়। তার একমাত্র বোনকে এত তাড়াতাড়ি বিয়ে দেবে না। তার মা মারা গেছেন কিছুদিন মাত্র হলো, আর এখনই তার বোনকে বিয়ে দিয়ে দেবে? না, কিছুতেই না। কিন্তু তার স্ত্রীর পীড়াপিড়িতে এক পর্যায়ে বাধ্য হয়ে বলে ওঠে যে সে এই বিষয়টা নিয়ে পরে ভেবে দেখবে, ব্যাস। এইটুকু শোনার পর আর ভিতরে ঢোকার সাহস হয়নি অপরূপার। তাইওয়ানকে নিয়েই আবার নিজের রুমে চলে এসেছে। অনেক কান্নাকাটিও করেছিল। তার ভাবি কি তাকে বোঝা মনে করছে? এই জন্যই কি তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চায়? সেদিন রাতের খাবারটা খেতেও রুম থেকে বের হয়নি অপরূপা। তানজিল এসেও অনেকবার ডেকে গেছে, কিন্তু অপরূপা কোনো সাড়া শব্দ না পেয়ে আর ডাকেনি। ভেবেছিল হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু সে কি আর জানতো যে তার প্রিয় বোনটা রাতের অন্ধকারে বালিশ আঁকড়ে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। এরপর থেকেই প্রায়ই তানজিল আর তার স্ত্রীর মধ্যে এই বিষয়টা নিয়ে কথা হতো, সব কিছুই তার কর্ণগোচর হতো। সেদিনের পর অপরূপা সিদ্ধান্ত নেয় যে সে আর এখানে থাকবে না। এসএসসি পরীক্ষা দিয়ে চলে যাবে শহরে, ওখানেই হোস্টেলে থেকে পড়াশোনা করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে। আর আজ 2 বছর তার হতে চললো, অথচ একেবারের জন্য তার নিজ গ্রামে পা রাখলো না। তানজিল প্রথম প্রথম জোরাজুরি করলেও একসময় দমে যায়, হয়তো বুঝতে পেরেছিল অপরূপার মনোভাব। তিন্নি অনেকক্ষণ ধরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বিছানার উপর অনবরত বাজতে রয়েছে অপরূপার মোবাইলটা। তন্নি ভ্রু কুচকে তাকিয়ে আছে অপরূপার দিকে। ফোনের শব্দে পাশের রুম থেকে সে বিরক্ত হয়ে এই রুমে এসেছে। অপরূপার কোনো হেলদোল না দেখে নিজেই গিয়ে ফোনটা তুলে নিয়ে অপরূপার দিকে বাড়িয়ে দিল। তারপর কর্কশ কণ্ঠে বলল, কি এত সারাক্ষণ ভাবিস বলতো? কখন থেকেই তোর ফোন বাজছে আর তুই থম মেরে বসে আছিস, উঠে গিয়ে রিসিভ করতে পারছিস না?
সহসা তন্নির কণ্ঠ শুনে হকচকিয়ে যায় অপরূপা। নিজ ভাবনায় এতটাই ব্যস্ত ছিল যে ফোনের আওয়াজ শুনতেই পায়নি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। চোখের কোণে জমে থাকা জলটুকু সন্তর্পণে মুছে ফেলল। তারপর মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে পেছন ঘুরে তাকালো। তার পেছনেই তন্নি কপালে বিরক্তিকর ভাঁজ ফেলে দাঁড়িয়ে আছে। হাতে রয়েছে অপরূপার মোবাইলটি, যেটা এখনও অনবরত বেজে চলছে। অপরূপা তন্নির কাছ থেকে ফোনটা নিয়ে বলল, তেমন কিছু না, আসলে আমি খেয়াল করিনি আপু। তন্নি কিছু না বলে চলে গেল। অপরূপা সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর ফোনটা রিসিভ করলো। পাক্কা 6টা কল করেছি। কই থাকিস তুই? এতক্ষণ লাগে ফোনটা ধরতে? আমার হাত ব্যথা করছে তোকে কল করতে করতে। সামান্তার কথা শুনে অপরূপা কিছু বলল না, চুপ করে রইল। তার এখন কথা বলতে ভালো লাগছে না। অপরদিকে সামান্তা একটার পর একটা কথা বলেই যাচ্ছে, কিন্তু অপরূপার কোনো সারা শব্দ না পেয়ে বিরক্ত হলো। কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? তুই কি মৌনব্রত পালন করছিস নাকি? আজকে ভার্সিটিতে যাব না। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, ঘুরতে যাবি শ্যামু? আমাদের ভার্সিটির পেছনে অনেক সুন্দর একটা পার্ক আছে, একদম কোলাহল মুক্ত। সামান্তাও আর দ্বিমত করলো না। হয়তো বুঝে গেছে প্রিয় বান্ধবী তার মন খারাপ। যখন অপরূপার কোনো কারণে মন খারাপ থাকে তখনই কেবল নিজ ইচ্ছায় কোথাও ঘুরতে যেতে চায়, নয়তো সামান্তা জোর করেও মুখে নিয়ে কোথাও বেরোতে পারে না। সামান্তা বলল, ঠিক আছে, তুই রেডি হয়ে থাকিস, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে ইনায়া। হাতে থাকা আপেলটাকে একবার শূন্যে তুলছে তো আবার ক্যাচ নিচ্ছে। তার সামনেই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সিফাত। এই নতুন মেয়েটিকে সে চিনতে পারছে না। একদিন হয়ে গেছে এই বাড়িতে এসেছে, কই এই মেয়েটিকে এখন কোথা থেকে এলো? তার এই ছোট্ট মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক অবান্তর চিন্তা। তার ভাবনার মাঝে ইনায়া বলল, এই ছেলে, কথা বলছো না কেন? কে তুমি? আমাদের বাসায় কি করছো? হ্যাঁ, ইনায়ার প্রশ্ন করার ধরন দেখে সিফাত কিছুটা ভয় পেয়ে গেল। তার কাছে এই মেয়েটিকে ভয়ানক রাগী মনে হচ্ছে, কথাও বলছে কেমন ধমকের স্বরে। তাই ভীতু গলায় বলল, আমি সিফাত, আম্মুর সাথে এসেছি। সিফাত নামটা মনে মনে বার কয়েক আওড়ালো ইনায়া। পরপর নাক সিটকে বলল, আহা, তোমার সাথে ঠিক এই নামটা যায় না। তুমি যেমন কিউট, তেমনি তোমার নামটাও কিউট রাখার দরকার ছিল। আমি একটু ইউনিক কিছু। তারপর আপেল খাওয়া রেখে গালে হাত দিয়ে ভাবুক ভঙ্গিতে বসে রইল, যেন খুব বিশেষ কিছু ভাবছে। সিফাত চোখ দুটো ছোট ছোট করে তাকালো ইনায়ার দিকে। তার নামটাকে এই মেয়েটা বাজে বলছে, অথচ কত সুন্দর নাম তার, সবাই পছন্দ করে। সিফাত কোনো এক অজানা কারণে ইনায়াকে ভীষণ ভয় পাচ্ছে। তাই এখন এই মুহূর্তে ইনায়ার সামনে থেকে যেতে পারলে বাঁচে। সিফাত আস্তে আস্তে পেছন ফিরে যেই না দৌড় দেবে তখনই ইনায়া জোর গলায় বলে উঠল, হ্যাঁ ছেলে, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আমি কি তোমাকে যেতে বলেছি? সিফাত মাথা নাড়িয়ে না বলল। তার খুব ভয় করছে, ইনায়া কেমন করে যেন তাকাচ্ছে ওর দিকে। তাহলে চলে যাচ্ছিলে কেন? যাই হোক, শোনো, আমি তোমাকে আজ থেকে বান্টি বলে ডাকবো। তোমার জন্য এই নামটা একদম পারফেক্ট আছে। কি সুন্দর না নামটা? সিফাত একবার ইনায়ার দিকে তাকালো। তার নামটা মোটেই পছন্দ হয়নি। তার থেকে ইফতির নামটা অনেক সুন্দর। যদিও সেই নামের মানে কি সেটা সে এখনো বোঝে না, কিন্তু এই নামটা শুনতে ওর অনেক ভালো। তাই ইনায়ার দিকে তাকিয়ে সিফাত গাল ফুলিয়ে বলে উঠল, খুব বাজে নাম, আমার একটুও পছন্দ হয়নি। আপনি আমাকে এই বাজে নামে ডাকবেন না। কথা শেষ করে আর দাঁড়ালো না সিফাত, এক দৌড়ে তার মায়ের রুমে চলে গেল। সেদিকে ইনায়া কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে রইল, পরপর শব্দ করে হেসে উঠল। সে তার মায়ের কাছ থেকেই ফোনেই শুনেছে সিফাতের আগমনী বার্তা। তখন এতটা পাত্তা না দিলেও রাতে যখন ইনস্টাতে ইফতির সাথে সিফাতের ছবি দেখছিল তখনই বুঝতে পেরেছিল যে এই বাচ্চাটাই আজ থেকে তাদের বাসায় থাকবে। সে খুব খুশি হয়েছিল এই খবরটি শোনার পর। যাক, এখন আর তাকে বাসায় একা একা বোরিং টাইম স্পেন্ড করতে হবে না। একজন কথা বলার সাথী পেয়ে গেল, কি সুন্দর বাচ্চাটা। তাই তো সরাসরি দেখার জন্য সকাল সকালই দুবার বাসা থেকে বেরিয়ে পড়েছিল নিজের বাসার উদ্দেশ্যে। বাসায় আসার পরেই দেখা হয়ে যায় এই সিফাতের সাথে। হুট করে এভাবে অপরিচিত কাউকে দেখে যে সিফাত অনেক ভয় পেয়ে গেছে তা খুব ভালো করেই বুঝতে পেরেছিল এনায়া। তাই ওকে আরও একটু ভয় পাওয়াতে এইভাবে কথা বলছিল ওর সাথে। মাশাআল্লাহ, তুমি ছবির থেকেও বাস্তবে ভীষণ সুন্দর, কিউট বেবি বান্টি।
বলেই খুব জোরে শব্দ করে হেসে উঠল। আজ অনেক দিন পর বাড়িতে এভাবে হাসছে ইনায়া। অন্য সময় বাড়িতে আসলে তার একদমই ভালো লাগে না। দিনের বেলায় কেউ বাসায় থাকে না কখনো। ইশতিয়াক সাহেব আর তার স্ত্রী রুবিনা সাখাওয়াত সকাল 10টার ভিতরেই নাস্তা করে অফিসে চলে যান, ফিরেন একেবারে রাত করে। ইফতি ইউনিভার্সিটি ও বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে। এত বড় বাড়িতে তার একা একা থাকতে হয়। মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে শাওন, তাকরিম, ইফতি, রৈতি এবং ঈশা। সামনের সপ্তাহে ভার্সিটি থেকে সিলেট যাওয়া হবে, এই নিয়ে বিস্তর আলোচনা চলছে তাদের মাঝে। ইফতি চুপচাপ বসে থেকে সব কিছুর একটা লিস্ট করছে। সিনিয়র স্টুডেন্ট হিসাবে প্রতিবারই ট্যুরের কিছু দায়িত্ব তাদের কাঁধে এসে পড়ে। খুব নিষ্ঠার সাথেই তারা তা পালন করে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যথাযথ দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে, এবার শুধু পালন করার পালা। ঈশা হঠাৎ করে রৈতির হাত চেপে ধরে ইফতিদের উদ্দেশ্যে বলল, তোরা বসে আড্ডা দে, আমি আর রইতি মার্কেটে যাব। 1 সপ্তাহ পর ট্যুরে যাব তো, তাই একটু কেনাকাটা করতে হবে। বলতে বলতে কাঁধ ব্যাগটা তুলে নিল ঈশা। রৈতিও ঈশার সাথে যাওয়ার জন্য উঠতেই তাকরিম বলে উঠল, আমিও মার্কেটে যাচ্ছি, তোরা চাইলে আমার সাথে আসতে পারিস। ঠিক আছে, চল। তারপর ইফতি আর শাওনকে উদ্দেশ্য করে বলল, তোরা দুজন থেকে আর কি করবি, বাড়িতে চলে যা এখন, কাল ভার্সিটিতে আবার দেখা হবে। শাওন কিছু না বলে উঠে গেল। সেদিকে তাকিয়ে ইফতি বলল, তোরা চলে যা, কিছু কাজ বাকি আছে, ওগুলো শেষ করে আমি উঠছি। এই শাওনের কি হয়েছে বলতো? কেমন মন মরা হয়েছিল আজ। তাকরিম একটা বাঁকা হাসি দিয়ে বলল, এইসব তোর মাথায় ঢুকবে না, বেটা নতুন নতুন প্রেমে পড়ছে তো, তাই ঘন ঘন মুড সুইং হবে। পাশ থেকে ঈশা বিরক্ত হয়ে তাকরিমের বাহুতে চাপড় মেরে বলল, আসলে আমাদের পণ্ডিত মশাই, প্রেমের পড়ার সাথে মুড সুইংয়েরও কি কানেকশন আছে রে, গর্দভ কোথাকার। তুই একদম আমার সাথে কথা বলবি না, বেয়াদবের নানি। প্রেমে পড়ার সাথে মুড সুইংয়ের কানেকশন থাকতে যাবে কেন? প্রেমিকাকে না দেখতে পাওয়া একটা বিশাল কানেকশন আছে, বুঝলি? সব তোদেরকে ভেঙে ভেঙে বলতে হয়। ঈশা কিছু না বলে একটা মুখ ভেঙচি দিল তাকরিমকে। এটা দেখে তাকরিম নাক মুখ কুচকে আবারও বলল, তোরা মেয়েরা কথায় কথায় এমন করিস কেন রে? এটা করে কি মজা পাস তোরা? একদম প্রতিবন্ধীদের মতো দেখতে লাগে। ঈশা রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই রৈতি দুজনকে ধমকে ওঠে, এই তোরা যাবি নাকি আমি একাই চলে যাব? তোদের ঝগড়া দেখতে দেখতে এখন প্রচুর বিরক্ত লাগে। আমি আসছি, তোরা তোদের ঝগড়া শেষ হলে মন চাইলে আসিস। ঈশাকে কিছু বলতে না দিয়ে হন হন করে চলে গেল রৈতি। ঈশা একবার তাকরিমের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। তাকরিম আর কিছু না বলে ওদের পিছু পিছু যেতে লাগলো। সবটাই নীরব দর্শকের মতো অবলোকন করছিল ইফতি। তার মাথায় এখন অন্য চিন্তা করছে। আচ্ছা, শাওন যখন জানতে পারবে যে সে যেই মেয়েটাকে দুদিন দেখে এত পাগলামি করছে, সেই মেয়েটাকে তার সব থেকে কাছের বন্ধুটি 2.5 বছর ধরে গোপনে ভালোবেসে আসছে, তাহলে কেউ খুব কষ্ট পাবে, ভুল বুঝবে ইফতিকে? না, আর ভাবতে পারছে না ইফতি। বন্ধুদের খুব ভালোবাসে ইফতি। তার জীবনের এই বন্ধু মহলটা এক অনাবদ্য অংশ। একটা মেয়ের জন্য তাদের দীর্ঘ 10 বছরের বন্ধুত্ব নষ্ট হতে দেবে না ইফতি। ওহ, কিছুতেই না। ভালোবাসলেই যে তাকে নিজের করে পেতে হবে তা তো কোথাও লেখা নেই। থাক না কিছু ভালোবাসা গোপনে, প্রকাশ করার কি দরকার? একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো ইফতি। ভালো লাগছে না কিছু। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। কোলাহল মুক্ত জায়গাটাই একটু একা থাকতে চায় সে। শহরের মাঝেও যে এত কোলাহল মুক্ত জায়গা আছে তা এই পার্কে না আসলে জানতে পারতো না অপরূপা। সবে কিছুদিন মাত্র হলো এই পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। রঙিন বাঁশের বেড়া দিয়ে চারপাশ ঘেরাও করে রাখা হয়েছে এই পার্কটির। একপাশে বিভিন্ন ধরনের নাম না জানা ফুলের গাছের সমাহার। ফুলের গন্ধে মম করছে চারিদিক। পার্কের এক কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে এক বিশাল আকার শিমুল গাছ। গাছের চারপাশটা ইট ও সিমেন্ট দ্বারা বাঁধাই করে রাখা। সেখানে বসে আছে অপরূপা এবং সামান্তা। সামান্তা এটা সেটা বলে অপরূপার মন ভালো করার চেষ্টা করছে, কিন্তু অপরূপার এসবে কোনো ধ্যান নেই। সে আপাতত প্রকৃতি বিলাস করতে ব্যস্ত। মনে হচ্ছে যেন তার গ্রাম স্বপ্নপুরে অবস্থান করছে, যেখানে নেই কোনো গাড়ির হর্ন বাজার শব্দ, অক্টেলো কেরোসিনের পোড়া গন্ধ, আছে শুধু কেবল পাখির সুরেলাট কিচিরমিচিরের শব্দ। দূষণমুক্ত বায়ু। গভীর এক শ্বাস টানল অপরূপা। অতঃপর মুচকি হেসে সামান্তার দিকে তাকালো।
সে এখনো আপন মনে একা একাই বকবক করতে ব্যস্ত। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।